কৌতুক পেটুক। মানুষ বুঝলি, হরিপদ ছেলে ভালো, কিন্তু দিন দিন ওর যা হ্যাংলামো বাড়ছে তা বড় চিন্তিত করে তুলেছে। ঠিক বলেছো দাদা, ঘরের কোথাও কোনো খাবার রাখার জো নেই, গন্ধ পেলেই সাবার করে দিচ্ছে। দই মিষ্টি পিঠে পায়েস হলেই তো আর কথাই নেই। ওর আচরণে আমরা সবাই লজ্জিত। এত করে বোঝালেও বেটা বোঝে না, কারোর কথা তো শোনেই না। এই তো সেদিন তোমার বৌমার পিস্তুত ভাই কিঙ্কর আসবে বলে বাজার থেকে দই আর রসগোল্লা কিনে রেখেছিলাম। কিঙ্কর আসার পর তোমার বৌমা তাকে দই আর রসগোল্লা দিতে গিয়ে দেখে সব ফাঁকা। সে কি? মাটির ভাঁড়ে কালো কালো পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, সব গেছে ওই পেটুক হরিপদর পেটে। আচ্ছা করে রামধলাই দিতে বেটা দোষ স্বীকার করেছে। এদিকে তো কুটুমদের সামনে মান সম্মান সব গেছে। কি করা যায় বলো তো? আপন ভাগ্নে, ওকে কি আর তাড়িয়ে দিতে পারি? তাতে দিদি মনে কষ্ট পাবে। উহ, কিছু একটা উপায় বার করতে হবে দাদা, না হলে আর পারা যাচ্ছে না। দাঁড়া, একটা কোনো উপায় বার করতেই হবে। আমি রমেশ ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি, যদি কোনো উপায় বার করতে পারে। ওর যা বুদ্ধি! দাদা দাদা শিগগিরই এসো। দেখছিস তো, মন দিয়ে লুচি আলু ভাজা খাচ্ছি। একটা দারুণ খবর আছে, শুনলে তোমার জিভে জল চলে আসবে। ভাই বলিস কি রে ভাই, এবার হেয়ালি না করে বলে পারলে কি কি তোর দারুণ খবর? পিসিমা এই মাত্র এক হাঁড়ি দই খাটের তলায় লুকিয়ে রেখে গেলেন। ওই বলিস কি রে ভাই, এ তো সত্যি দারুণ খবর। তাহলে তো পিসিমার ঘরে একবার যেতে হচ্ছে। কিন্তু তাই বলেই লুচি আলু ভাজার অসম্মান হতে দেওয়া যায় না। তুই শিগগিরই গিয়ে দইয়ের হাঁড়িটা নিয়ে আয়। পিসিমার ঘর যে শেকল দেওয়া, আমি যে নাগালি পাই না, তাই তো ছুটে এসে তোমায় খবরটা দিলুম। বেশ করেছিস। আমার লুচি আলু ভাজা খাওয়া শেষ, এবার দইয়ের সদ ব্যবহার করা যাক। ওই দেখো দাদা দইয়ের হাঁড়ি। ঠিক বলেছিস ভাই, পিসিমা যত্ন করে রেখে গেছে আমার জন্য। হ্যাঁ, শুধু তোমার জন্য। আমি যে খবরটা দিলুম সেটা কিছু নয়, তুমি একা দই সাবার করবে বুঝি। আরে না রে ভাই, তুইও প্রসাদ পাবি। আগে এক কাবলা চেখে দেখি টক দই না মিষ্টি দই। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, মরে গেলাম রে।
তোর যা হ্যাংলামো এমন ঘটবে জানাছি। দই ভেবে চুন খেলি হত ছাড়া। ও গো মামা গো, কিছু একটা করো গো। ওই বেটা জামাই বোধহয় আমাকে বাঁচিয়েছে। ওই তো বললো পিসিমা কাঠের তলায় দই রেখে গেছে, তাই তো আমি লোভ সামলাতে পারলাম নি। মামা একটু শান্তি ঘোষের বাড়ি যাচ্ছি জানো, একটা পড়া বুঝে আসতে হবে। হরিপদ, তোকে কতবার বলেছি নিজেকে একটু পাল্টা, এত লালসা ভালো নয়। দেখলি তো আজ কেমন দই ভেবে চুন খেয়ে বিপদে পড়লি। ও মা গো, কিছু একটা করো গো, আমি আর এখন কাজ কখনোই করবো না। উল্টো পাল্টা খেয়ে রাতে যখন পেট কামড়ায় তখন তো বলিস আর করবো না, একটু সেরে উঠলেই আবার তোর হ্যাংলামো বেড়ে যায়। এখন কেমন জব্দ হয়েছিস, তোর লজ্জা নেই হরিপদ? আর এমন কাজ কখনোই করবো না, আমি কথা দিচ্ছি মা। রমেশ ডাক্তারকে খবর দাও, বাচ্চা আমার বড্ড কষ্ট পাচ্ছে। দাঁড়াও, তোমরা আস্কারা দিয়ে মাথায় তুলেছো, এরকম আর চলতে পারে না। পেটুকের মতন লুকিয়ে চুরিয়ে খাবে, এর জন্য কত শাস্তি কত ধমক দেওয়া হয়েছে, তবু আক্কেল হয় না। আরে কি যে বলেন দাদা, ও তো আমাদের একমাত্র ভাগনা, শুধু একটু খেতে ভালোবাসে, আর তো কোনো অন্যায় করে না। যেমন হরিপদ তেমন তার ছোট ভাই শ্যামাপদ। পেট রোগা, দুদিন অন্তর অসুখ লেগেই আছে, তবু তাদের হ্যাংলামও যায় না। দই ভেবে চুন খেলি কি অবস্থা। দাঁড়া দাঁড়া, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনি। মা গো, কিছু একটা করো গো, আমার মুখ যে জ্বলে গেল। আমি আর এমন কাজ কখনোই করবো না। বুঝলে শ্যামা, দই ভেবে চুন খেয়ে যা ভুগলাম, আর এমন কাজ কখনোই করব না। গত 7 দিন ধরে আমি ঠিক করে গিলতেও পারিনি, চিবাতেও পারিনি। গত 7 দিন ধরে আমার খাওয়াটা ছিল মহা হাঙ্গামা। তাই তো দেখছি দাদা, তোমার শরীরের কি অবস্থা, না খেয়ে খেয়ে একেবারে শুকিয়ে গেছো। তাও এখন অবস্থাটা অনেকটাই স্বাভাবিক, এখন একটু আধটু খেতে পারি। তাই নাকি? একটা সুখবর আছে দাদা। কি রে, কি? ক্ষীরের লাড্ডু ভাড়ার ঘরে তাকে রাখা ছিল, আমি সন্ধান পেয়ে তোমার জন্য চুরি করে এনেছে। ক্ষীরের লাড্ডু? সত্যি? কোথায় রে? এই না দাদা ক্ষীরের লাড্ডু। ওরে বাবা রে, এ তো সত্যিকারের ক্ষীরের লাড্ডু। ইসাদ! ইসাদ! কথা না বাড়িয়ে সবগুলোকে খাবার করি। হরিপদ, ও হরিপদ, হরিপদ, ও হরিপদ, হরিপদ, ও হরিপদ, হরিপদ, ও হরিপদ। কি রে, এতক্ষণ কোথায় ছিলি? ওই একটু উপরে ছিলাম। তা আমরা যে চেঁচাচ্ছিলাম শুনতে পাচ্ছিলি না বুঝি? গিয়ে একটু জল খাচ্ছিলাম। তা শুধু জল?
নাকি স্থল ছিল? বাড়িতে যেভাবে ইঁদুরের উৎপাত, এ বাড়ি শুদ্ধ ইঁদুর মারার একটা বন্দোবস্ত না করলে আর শেষ নেই। আর বাইরে যা প্লেগ, এর ব্যারাম, গোটা পাড়া শুদ্ধ ইঁদুর না মারলে আর রক্ষে নেই। হ্যাঁ, তার ব্যবস্থা করা হচ্ছে। দিদিকে বলেছি সেকো বীজ দিয়ে লাড্ডু পাকাতে। সে একবার ছড়িয়ে গেলে ইঁদুরের বংশ নির্বংশ হবে। লাড্ডু কবে পাকানো হবে মামা? সে মনে হয় এতক্ষণে হয়ে গেল। সকালে টেপিকে দেখলাম এক থালা ক্ষীর নিয়ে দিদির সঙ্গে লাড্ডু পাকাতে বসেছে। সে কবিজ খেলে কি হয় মামা? হবে আর কি, ইঁদুরগুলো মারা পড়বে, তাই হবে। আর মানুষ যদি খেয়ে ফেলে? তা একটু একটু খেয়ে ফেললে মরতে পারে, মাথা ঘুরবে, গলা জ্বলবে, বমি হবে, হয়তো পা খিচবে। আর একেবারে 11টা লাড্ডু খেয়ে ফেললে? বলিস কি রে, তুই খেয়েছিস নাকি? হ্যাঁ বড় মামা, তার মধ্যে 5টা খুব বড় ছিল। তুমি শীঘ্রই ডাক্তার ডাকো। আমার কেমন করছে, বমি বমি পাচ্ছে। দাঁড়াও দাঁড়াও, আমি রমেশ ডাক্তারকে ডেকে আনি। কোথায় কোথায় আমার রুগী? এই তো। জিভটা দেখি, পেটটা দেখি। দা দিয়ে কি হয়েছে তোমার? হরিপদ সেকো বীজ মেশানো লাড্ডু খেয়ে ফেলেছে ডাক্তার। সে কি? এ তো মারাত্মক ব্যাপার। ওকে যেভাবে হোক বাঁচাও ডাক্তার, ও আর কখনোই এমন কাজ করবে না। আমি আর কখনোই এমন কাজ করব না, আমাকে ডাক্তার বাঁচান। বেশ, তবে একটা খুব কড়া তেতো ঔষধ খেতে হবে। তেতো ঔষধ? ওরে বাবা রে! হ্যাঁ ভাগ্নে, তেতো ঔষধ খুব কড়া। এ হলো সেকো বিষের জম। হাঁ করো দেখি। ওরে বাবা রে! কি করে, কি দুর্গন্ধ! এইবার এটা শুকে দেখো। কি ঝাঁজ, কি ঝাঁজ! ওকে এবার পাশের ঘরে নিয়ে যাও, ভালো করে লেপ কম্বল চাপা দিয়ে শুইয়ে দাও। দেখো যেন ঘামায়, 3 দিন আগে যেন উঠতেই না পারে। আচ্ছা ডাক্তার বাবু, হরিপদ কি খাবে? চিরতার ঝোল আর সাবু খেয়ে থাকতে হবে। ঠিক আছে ডাক্তার বাবু, চল হরিপদ। বাচ্চাকে শুইয়ে দিয়ে এলাম। আচ্ছা খেল দেখালে ডাক্তার, একটু
পায়ের ধুলো দাও। আরে তোমাদের পেটুক ভাগ্নে 3 দিনেই ঠান্ডা হয়ে যাবে। কড়া তেতো ঔষধের নাম করে কালমেঘ পাতার রস খাইয়ে দিয়েছি, আর কোনো চিন্তাই নেই। আমার পেটু ভাগ্নেকে কেমন জব্দ করলে তুমি। তোমার সেকোবিসের আইডিয়াটা পুরো জমে ক্ষীর। আরে ক্ষীর বলতে মনে পড়লো, ভাড়ার ঘরে সত্যি সত্যি ক্ষীরের লাড্ডু অবশিষ্ট আছে নাকি? আছে আছে ডাক্তার, দাঁড়াও তোমার জন্য আনাচ্ছি। কই গো, কোথায় গেলে? ডাক্তারের জন্য একটু ক্ষীরের লাড্ডু নিয়ে এসো। কি স্বাদ! আহ কি স্বাদ! আহ কি স্বাদ! হা হা হা। হ্যালো হ্যালো শেষ হলো।